খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকে দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো। ডারউইন টেস্ট চলছে, তৃতীয় দিনের খেলা চলছে আজকে এবং বরাবরের মতোই বাংলাদেশের দাপট সেখানে অব্যাহত আছে। ম্যাচটি নিয়ে কথা বলতে চাই, আমাদের সঙ্গে আছেন ক্রীড়া বিশ্লেষক আহমেদ বিন পারভেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেটা বলছিলাম যে বাংলাদেশের দাপট অব্যাহত আছে। বাংলাদেশকে আপনি এর আগে কবে দেখেছেন? তৃতীয় দিনের খেলা চলছে, 9টা এবং আজকে নবম সেশনের খেলা চলছে। সবগুলো সেশন বাংলাদেশ ডমিনেট করেছে। এরকম বাংলাদেশকে আপনি লাস্ট কবে টেস্টে দেখেছেন? হোম সিরিজে কিন্তু আমরা রিসেন্টলি দেখেছি বাংলাদেশের এই দাপটটা। আমরা যদি পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজটার কথা চিন্তা করি, সেখানেও দেখা গিয়েছে যে একাধিক সেশন বাংলাদেশ শুরুর দিকে দাপট দেখিয়েছে, ব্যাটিংয়েও বলি, বোলিংয়েও বলি। কিন্তু দেশের বাইরে গিয়ে এরকম একটা দুরূহ কন্ডিশনে, এরকম একটা সিচুয়েশনে যেখানে আসলে বিশ্বের সেরা বোলিং অ্যাটাকের এগেনস্টে আপনার খেলতে হচ্ছে, সেই জায়গাটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ যেই পারফরমেন্সটা দিয়েছে, আপনি সাধারণত কিন্তু রবিচন্দ্রন আশ্বিন কিংবা রিকি পন্টিংয়ের কাছ থেকে খুব বেশি প্রশংসা খুব সহজে কিন্তু কুড়াতে পারবেন না। তারাও যেহেতু মুখ খুলে কথা বলা শুরু করেছেন যে বাংলাদেশের এই পারফরমেন্স আসলেই অবিস্মরণীয় একটা পারফরমেন্স, অভাবনীয় একটা পারফরমেন্স, এবং অনেকের আশার বাইরে গিয়ে বা যা পোটেনশিয়াল ভেবেছিল বাংলাদেশের তার থেকে অনেক উপরের লেভেলের বাংলাদেশ পারফর্ম করছে। এবং এই অস্ট্রেলিয়া দলটা আমার মনে হয় সামারের শুরুতে ভাবছিল যে বাংলাদেশ সিরিজটা একটা ওয়ার্ম আপ, এরপরে তাদের বড় বড় সিরিজগুলো বাকি আছে, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে, সেই ইকুয়েশন তারা করছিল। এখান থেকে ইজি একটা 2-0 সিরিজ উইন ভাবছিল, সেখান থেকে কিছু টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টস তারা পাবে এবং প্লেয়ারদেরও ওয়ার্ম আপ হবে, যেহেতু অনেক দিন পর কিন্তু তারা টেস্ট খেলছে। শেষ খেলেছিল জানুয়ারিতে, বাংলাদেশ কিন্তু তাদের চেয়ে বেশি সংখ্যক টেস্ট খেলেছে 2026-এ। সো এই জায়গা থেকে আমার মনে হয় অস্ট্রেলিয়ার প্লেয়াররা বা টিম ম্যানেজমেন্ট সবাই আসলে ধারণা করতে পারে না যে এরকম একটা ফাইট ব্যাক বাংলাদেশ দিতে পারবে। আমি খুবই খুশি, এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যারা ক্রিকেট সমর্থক আছেন তারাও কিন্তু খুবই খুবই খুশি হবেন। এবং এত সহজ কিন্তু নয় যে ভোরবেলায় অনেকটা অফিস টাইমের মধ্যেই খেলাগুলো হচ্ছে প্রতিদিন, তারপরও কিন্তু দেখছি যে মানুষের মধ্যে এখন আলাদা রকম একটা উন্মাদনা চলছে, তারা টেস্ট ক্রিকেটটা দেখছেন, এনজয় করছেন। সো এইটা আসলে বাংলাদেশ পারফরমেন্স দিয়েই কুড়িয়ে নিতে পারে। যে সম্মানটা আমরা নিতে গিয়েছি অস্ট্রেলিয়ার কাছ থেকে, সম্মানটা কিন্তু আমরা ফার্স্ট টেস্টের প্রথম 3 দিনে দারুণভাবে নিতে সক্ষম হয়েছি। আমার কাছে অন্তত এটাই মনে হয়। রাইট পারফেজ, ডেভিড ওয়ার্নার গতকাল বললেন যে অস্ট্রেলিয়ায় বসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এভাবে দাপট দেখাতে এর আগে তিনি তার ক্যারিয়ারে কখনো দেখেননি। সো অস্ট্রেলিয়াতে আসলে আমরা যদি কাগজ কলম বেরও করি, সেখানেও আমরা দেখি যে কাগজ যদি বের করি সেখানেও আমরা দেখি যে অস্ট্রেলিয়াতে লাস্ট 2019 সালে সম্ভবত ইন্ডিয়া হচ্ছে এরকম একটা 200 রানের বেশি লিড নিয়েছিল, বাট গত 6-7 বছরে সে ধরনের সিনারিও দেখা যায়নি। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়াতে 200 রানের বেশি লিড নেওয়াও সহজ ব্যাপার না। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে 138 ওভার বাংলাদেশ ব্যাট করেছে। এর আগে আমরা দেখেছি ইন্ডিয়া পাকিস্তান গিয়ে সেখানে 35-36 রানে অল আউট হচ্ছে বা 100-র নিচে অল আউট হচ্ছে। সো বাংলাদেশ 138 ওভার সেখানে ব্যাট করেছে। এই মাইন্ড সেট আপটা আসলে বাংলাদেশ যে স্টার্ক, হ্যাজেলউড এবং হচ্ছে প্যাট কামিন্সের এগেনস্টে ব্যাট করছে, নাথান লায়ন আছেন সেখানে। আমি আজকে সকালে দেখছিলাম এই 4 জন মিলে টেস্ট ক্রিকেটে অলমোস্ট 1600-র মতো উইকেট নিয়েছেন। সো এদের এগেনস্টে বাংলাদেশ ব্যাট করছে, 138 ওভার খেলেছে, 11 জন ব্যাটারের মধ্যে 9 জন ডাবল ডিজিটে খেলেছে। শুধুমাত্র লিটন ডাক মেরেছেন এবং এবাদত হচ্ছেন 7 রান করেছেন, বাকি সবাই ডাবল ডিজিটে রান করেছেন, একটা সেঞ্চুরি হয়েছে, 2টো 50 হয়েছে। এই বাংলাদেশ আসলে নিজেদেরকে এই জায়গায় নিয়ে গেল কিভাবে? আমার কাছে মনে হয় যে আমরা একদম টেস্ট সিরিজটার শুরুতে যখন দুটো ভেন্যু দেখছিলাম, সাধারণত কিন্তু অস্ট্রেলিয়া এই ভেন্যুতে ক্রিকেটটা খেলেই না বলতে গেলে, এবং টেস্ট ক্রিকেটও এখানে বোধহয় অনেক বছর পরে, 20 বছর পরে বোধহয় হচ্ছে এই ভেন্যুতে। সো অস্ট্রেলিয়ার জন্যও কিন্তু একটু আননোন ছিল ভেন্যুটা, অস্ট্রেলিয়ার জন্য আননোন ছিল যে উইকেটটা কেমন আচরণ করবে। একটা ড্রপ ইন পিচ নামানো হয়েছিল, এবং আপনি দেখবেন যে উইকেটে খেলা হচ্ছে তার আশেপাশে কিন্তু আর কোনো পিচ নেই, অর্থাৎ শুধুমাত্র এই টেস্টটা খেলার জন্য একটা ড্রপ ইন পিচ নামিয়ে দেওয়া হয়েছে। এবং এই ব্যাপারগুলোর সাথে অস্ট্রেলিয়ানরাও আসলে অভ্যস্ত নন, তাদের পেস বোলারও অভ্যস্ত নন। সো ব্যাপারটা যেটা হয়ে দাঁড়িয়েছে যে তারাও উইকেটটা বুঝতে পারেননি কি হচ্ছে, এবং সে কারণে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ভাবছিল যে সেফ থাকি, আগে ব্যাট করি, বাংলাদেশ তো গুটিয়ে যাবে হয়তো, কারণ ওয়ার্ম আপে দেখলাম তারা 54 রানে অল আউট হয়ে গেছে, খুব একটা পাত্তা দেয়নি। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার সমস্যাটা শুরু, যে তারা যদি তাদের যেই ফেভারিট গ্রাউন্ড আছে অ্যাডিলেডে, গ্যাবাতে, এমসিজিতে তারা খেলতো, সেখানে কিন্তু আসলে তাদের এগেনস্টে খেলা আসলে অনেক কঠিন, বিকজ তারা সেখানে খেলতে অভ্যস্ত। সেখানের কোন লাইন লেন্থে বল করতে হবে বোলারদের আসলে মাসেল মেমোরিতে গেঁথে গেছে। কিন্তু ডারউইনের এই উইকেটটায় যেটা দেখছিলাম, ইট মোর
মোর ফেভার্স টিমস লাইক বাংলাদেশ, যাদের পেসারদের গতি 130-এর আশপাশে, যারা অ্যাকুরেট লাইন লেন্থ মেনটেন করতে পারছেন, বলটা পিচ করে সিমে একটুখানি মুভ করাতে পারছেন, এই জিনিসগুলোই এখানে প্রয়োজন, যেটা অস্ট্রেলিয়া দলে হেজেলউড ছাড়া বাকিদের নাই। কামিন্স অনেক ঠুকে বল করেন, মিচেল স্টার্ক শুরুর দিকে সুইং খোঁজেন, একটু বেশি ফুল বল করেন, গতি নির্ভর বোলার তারা। হেজেলউডই দেখলেন দিন শেষে কিন্তু সফল হলেন, তিনি কিন্তু 6টা উইকেট তুলেছেন। সো অস্ট্রেলিয়ার টিম সেটআপের মধ্যেও আমি দেখলাম যে তারা আসলে এই পিচটার অনুযায়ী যেই ধরনের বেস্ট স্ট্রেংথ বোলিং অ্যাটাকটা থাকা দরকার সেটাও বোধহয় তাদের ছিল না, এবং তাদের বুঝতে বুঝতে সময় লেগে গেছে যে এই উইকেটে কোথায় বল করব। সেটা করতে করতে কিন্তু বাংলাদেশ পার্টনারশিপগুলো করা শুরু করলো। বাট এই কাজটা মোটেও কিন্তু সহজ না নোমান ভাই। আপনি চিন্তা করেন, একটা দল আগের ইনিংসে 54-তে অল আউট হয়ে গেছে এবং আনকোরা একজন বাহাতি পেসারের কাছে 8 উইকেট দিয়ে এসেছে, সেই দলটা কয়েকদিনের মধ্যেই এত দারুণভাবে মেন্টালি যে প্রিপেয়ার্ড হয়েছে এই লড়াইটাতে আসার জন্য, আমার কাছে এই ব্যাপারটাই সবচেয়ে অবিশ্বাস্য দারুণ লাগছে। এবং একজনকে আসলে ক্রেডিট দিতে হবে সেই জায়গাটায়। বাংলাদেশ যখন একাধারে বিদেশি ব্যাটিং কোচ নিয়োগ দিতে 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 এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় এখন কিন্তু আমাদের পেস বোলিং কোচও দেশি তালহা জুবায়ের, ব্যাটিং কোচও মোহাম্মদ আশরাফুল, তাদেরকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে আপনাদের, যে তারা এত জলদি কিভাবে ব্যাটারদের মেন্টালিটি মাইন্ডসেটটাকে এই জায়গায় এনেছেন, যে তারা ওই বিশ্বাসটা রেখেছেন যে আমরা এখানে পারফর্ম করতে পারবো, এবং বোলার দেখবো না, আমরা বল দেখে পারফর্ম করবো, এই কথা সবাই বলেছেন। তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, ইভেন সাদমান, মুশফিকুর রহিম, যারা যারা রান পেয়েছেন সবাই বলেছেন। সো এই বিষয়টা শুধু মুখে বলা না, তারা যে মাঠেও করতে পারছেন এটা একটা দারুণ ব্যাপার। তবে ভয়টা এখানেই আর কি, মানে বাংলাদেশের তো আমরা দেখি সিচুয়েশন, একটা ইনিংসে তারা দারুণ খেলে, পরের ইনিংসেই 50 রানে অল আউট হওয়ার মানে রেকর্ড তাদের প্রিভিয়াসলি আছে। সো ম্যাচ এখনো শেষ হয়ে যায়নি, বাট এখনো পর্যন্ত বাংলাদেশ যে ফাইটটা দিয়েছে, ছোট ছোট অনেক ডিটেলেও তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ডিটেলই হচ্ছে অস্ট্রেলিয়ার স্ট্রেংথ, যে তারা অপোনেন্টকে আসলে মানসিক শক্তি দিয়ে বা ছোট জায়গার মধ্যে ছোট ছোট উইনগুলো নিয়ে তারা আসলে ম্যাচ বের করে ফেলে একটা কঠিন জায়গা থেকেও। সো ওই জায়গাতেও বাংলাদেশ যে তাদেরকে ট্রাম্প করছে এবং অস্ট্রেলিয়া চাপে পড়ে ক্যাচের পর ক্যাচ মিস করছে, আমরা এই অস্ট্রেলিয়াকে কখনো দেখি নাই। ফ্রাস্ট্রেটেড তারা, পুরোপুরি ফ্রাস্ট্রেটেড। 138 ওভার তারা বল করেছে, ভাবছিল এটা একটা ওয়ার্ম আপ সিরিজ, ওয়ার্ম আপেই যে তাদের বোলারদের ঘাম ছুটে যাবে এরকম, সেটা হয়তো তারা ভাবেনি। সো অনেক দিক থেকে বাংলাদেশের অনেক গেইন আছে, এবং এই টেস্টের রেজাল্ট যাই হোক, এই সিরিজের রেজাল্ট যাই হোক না কেন, আমার কাছে অন্তত মনে হয় যে বিগ থ্রিরা আছে যারা ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তারা আরও রেগুলারলি বোধহয় তাদের বেটার ভেন্যুগুলোতেই বাংলাদেশকে একটা প্রমিনেন্ট টেস্ট টিম হিসেবে ইনভাইট করবে সামনের দিনগুলোতে। এখানে আবার আপনার এই যে ডারউইনে বাংলাদেশকে খেলানো এবং গ্যাবা বা হচ্ছে এমসিজিতে বাংলাদেশকে চান্স না দেওয়ারও একটা বড় কারণ ছিল এটা, আপনি যেটি বলছেন বারবারই ঘুরে ফিরে, যে ওয়ার্ম আপ ম্যাচ হিসেবে তারা নিয়েছে এবং বাংলাদেশকে তারা সেসব ভেন্যুগুলোতে নিতেও চায়নি। সেটাই মনে হয় বাংলাদেশ এবার অন্তত চোখে চোখ রেখে ফাইট করে এটা বুঝিয়ে দিল যে না, আমরা সেসব মাঠেও খেলার যোগ্যতা বা সামর্থ্য রাখি। পারভেজ ভাই, একটা কথা অনলাইনে ঘুরছে, সেটি হচ্ছে যে বাংলাদেশকে ওয়ার্ম আপে ইচ্ছাকৃত এরকম একটা কিছু করলো যে মানে অস্ট্রেলিয়ানদেরকে মাইন্ড গেম খেলানোর জন্য বা অস্ট্রেলিয়ানদেরকে একটু ধোঁয়াশার মধ্যে রাখার জন্য। আমরা নিশ্চয়ই সেটি বলবো না, বাট আসলে এরকম কিছু করার আসলে সুযোগ আছে কিনা? না, আমার কাছে মনে হয় সেরকম কোনো সুযোগ ছিল না। আমরা যদিও লাইভ ওই ওয়ার্ম আপ ম্যাচটা খুব বেশি দেখার সুযোগ পাচ্ছিলাম না, কষ্ট করে খুঁজে বের করতে হচ্ছিল ফুটেজ, কিন্তু যতটুকু আমি বুঝি যে সেকেন্ড ইনিংসটায় বাংলাদেশ যেভাবে গুটিয়ে গেছে, আসলে 3 দিনের একটা ওয়ার্ম আপ ম্যাচ, আপনি দ্বিতীয়বারের মতো ব্যাট করতে নেমেছেন, সেই জায়গার মধ্যে বোধহয় ওই যে একটা ব্যাপার যে আজকেই তো শেষ দিন বা ম্যাচটা তো আর খুব বেশি দূর আগাবে না, সো রেজাল্ট নিয়ে চিন্তা করছে না তারা, তাদের ব্যাটিংটা ন্যাচারালি যেভাবে করতে চায় সেই রকমই করতে চেয়েছিল। সো কোনো পরিকল্পনার ব্যাপার এখানে থাকে না আর কি। এখানে বেসিক্যালি একজন ব্যাটার যান, পিচে অভ্যস্ততা তৈরি করতে থাকেন এবং কন্ডিশনের সঙ্গে নিজেকে মানাতে চান, ব্যাপারটা ওইভাবে হয়তো দেখা যেতে পারে। সো ওই সেন্সে দেখা গিয়েছে হয়তো তারা তাদের র্যাশ শট কিছু খেলেছে, অফের বাইরের বল যেটা মেইন টেস্ট ম্যাচে এসে তারা লিভ করছে সেগুলো হয়তো তারা ধাওয়া করছিল, সো ওভাবে করে হয়তো তারা আউট হয়েছেন, সেটা একটা বিষয় হতে পারে। এবং আরও একটা ব্যাপার, যেটা আননোন কোয়ান্টিটির সঙ্গে কিন্তু আপনার খেলতে এমনি অসুবিধা হবে, যাদের এগেনস্টে আপনার ডেটা অ্যানালাইসিস নাই, যাদের এগেনস্টে আপনার প্রস্তুতি নাই যে ওই বোলারটা আসলে কী করেন আমি জানি না, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাঠে যেয়ে প্রথম খেলতে হচ্ছে। সো ওই জায়গা থেকেও হয়তো আননোন কিছু বোলারের কাছে উইকেট দিয়ে আসাটা অবাক করার বিষয় নয়, যেটা অনেকটা হাসান মাহমুদের সঙ্গে অস্ট্রেলিয়ান ব্যাটারদেরও হয়েছে আমি বলবো, কারণ তার ব্যাপারে খুব বেশি ফুটেজও তারা হয়তো ঘাটায়নি। তারা দেখেছে যে রিসেন্ট সময় তো হাসান মাহমুদ টেস্ট স্কোয়াডেও সেরকম জায়গা পাচ্ছিলেন না, শেষ খেলেছেন তিনি কেন্টে, এবং মূলত নাহিদ রানাকে নিয়ে তাদের প্রস্তুতি খুব বেশি করে ছিল, নাহিদ রানাই নাই। সো আলটিমেটলি একটা আননোন কোয়েশ্চেন আসলেন, হাসান মাহমুদ এসে তাদেরকে আসলে তাক লাগিয়ে দিয়েছেন। সো ওরকম কিছু ব্যাপার থাকতে পারে। আর আরও একটা বিষয় হচ্ছে যে মেইন টেস্ট শুরুর আগে আমরা জানতাম যে অস্ট্রেলিয়ার যেই পেসাররা আছেন তারা কিন্তু স্টাম্পে হিট করা বলের সংখ্যা তাদের খুব কম, তারা ইউজুয়ালি অফের বাইরে চ্যানেল মেনটেন করবেন, সামনে বল করলেও তাদের যে উচ্চতা বল এক্সট্রা বাউন্স করে চলে যায়। সো ব্যাটারদের জন্য ক্লিয়ার মাইন্ডসেট রাখাটা একটু ইজিয়ার ছিল যে আমি বলটা ছাড়লেই হবে, কারণ
যদি না খেলতে চাই, যদি ছাড়তেও চাই, বল স্টাম্পে লাগবে না। এটা ইনশিওর করে যদি বল ছাড়তে থাকি, অটোমেটিক্যালি বোলাররা টায়ার্ড হবেন, তারা ফ্রাস্ট্রেটেড হবেন, তারা উইকেট টেকিং সুযোগগুলো কম পাবেন। সো খুব সিম্পল কাজগুলো বাংলাদেশ দারুণভাবে করতে পেরেছে, যেটা আমরা মুখে বলি, বাট ব্যাটিংয়ের ইনস্টিংক্টটা আসলে ওরকম না। আপনি চেস করে ফেলবেন বল, অনেক সময় হয়ে যায় যে আপনি না চাইতেও ব্যাট চলে যাচ্ছে, right. আপনার ইনস্টিংক্ট। কিন্তু ওই ইনস্টিংক্টগুলোকে সম্বরণ করেও যে বাংলাদেশ এত লম্বা একটা ইনিংস খেলতে পারবে ওভারঅল, এবং সেটা সবচেয়ে বড় প্রমাণ তানজিদ তামিম। মানে তার মতো একজন ব্যাটার অফের বাইরের বল যেভাবে ছাড়ছিলেন, বাউন্সারগুলো যেভাবে অ্যাভয়েড করছিলেন, দারুণ লেগেছে দেখতে। যে তানজিদ ধৈর্যটা ধরে তামিমের রেখেছেন ইনিংসটা তিনি। কি পারভেজ আসলে বেশি অবাক করা এই কারণে যে তিনি একটু অ্যাগ্রেসিভ ক্রিকেটার। আমরা দেখি সবসময় মানে সাদা বলের ক্রিকেটেই তাকে আমরা দেখছি, টেস্টে মাত্র সেকেন্ড টেস্ট তিনি খেলতে নেমেছেন এবং সাদা বলে তিনি সবসময় একটু অ্যাগ্রেশন নিয়ে খেলেন। প্রধান নির্বাচক তাকে দলে নেওয়ার কারণ হিসেবে বলছিলেন যে তিনি কাউন্টার অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে খেলতে যাচ্ছেন। সেখান থেকে তানজিদ তামিম যেভাবে আসলে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিলেন, যেভাবে বল লিভ করছিলেন বারবার, এইটা আসলে বেশি অবাক করেছে কিনা? হ্যাঁ, আমাকে তো কিছুটা অবাক করেছেই, বাট এখানেও কিছু ফ্যাক্টর ছিল। যে ধরেন বাংলাদেশ যদি কোনো ওয়ার্ম আপ ম্যাচ না খেলে সরাসরি এই টেস্টটা খেলতে আসতো, হয়তো অন্যরকম তানজিদ তামিমকে আমরা দেখতাম, যেখানে তিনি অ্যাকচুয়ালি অফের বাইরের বল ধাওয়া করছেন কিংবা শর্ট বলগুলোকে খেলার চেষ্টা করছেন, যেটা তার ন্যাচারাল ইনস্টিংক্ট। ওয়ার্ম আপ ম্যাচে নিশ্চয়ই তারা লক্ষ্য করেছেন, দেখেছেন এই উইকেটের ধরনটা কেমন হবে, বলের বাউন্স কেমন হতে পারে, এগুলো বিবেচনা করে কিন্তু একটা ডিসিশনে আসতে হয় যে আমি কোন বলগুলো আমার সেফ স্কোরিং শট হিসেবে কনসিডার করব। সো ওই জায়গাটাই মনে হয় ওয়ার্ম আপ ম্যাচগুলো থাকাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় এই ধরনের একটা সিরিজের আগে। সো ওইটা একটা বড় ফ্যাক্টর হিসেবে আমার কাছে মনে হয় কাজ করেছে, শুধু তানজিদ তামিমের জন্য না, বাকি সব ব্যাটারদের জন্য, যে কোন টেমপ্লেটে ব্যাট করলে আমি নিজের উইকেট সেভ করতে পারবো আর কোন ধরনের বলে রান স্কোর করা যাবে, কোন ধরনের বল ছাড়তে হবে, এই ব্যাপারে একটা বেটার ধারণা তারা ওয়ার্ম আপ ম্যাচের মধ্যে পেয়ে গেছে। হার্শ লেসন ছিল, কিন্তু সেটা কিন্তু কাজে লেগে গেছে এখানে। এবং তানজিদ তামিম নিজেও আসলে বলছিলেন, তিনি তো ইন্টারভিউ দিয়েছেন পোস্ট ডে প্রেস মিটে, সেখানে তিনি কিন্তু আলোচনার সময় বলেছেন যে তার ব্যাপারটা ছিল শুধু এরকমই যে বলের মেরিটটা তিনি বুঝবেন। এখন বলের মেরিট বোঝা মানে কিন্তু বল ছাড়াও। সো ওই জায়গাটায় তিনি দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন আমি বলবো, এবং তাকে ক্রেডিট এজন্য দিতে হবে যে তিনি পুরোপুরি কিন্তু খোলসে ঢোকেননি। 197 বলস খেলেছেন, সেঞ্চুরি করেছেন, সেটা একটা ভিন্ন ব্যাপার, কিন্তু সময় সময় এর মধ্যে ডাউন দ্য উইকেটে গিয়ে 6 অ্যাম্বুশ ধরনের অ্যাটাক করেছেন। ধরেন নেথান লিওন বল করে যাচ্ছেন, 5টা বল করেছেন একই স্পটে, তানজিদ তামিম ডিফেন্ডই করলেন, তিনি ভাবলেন যে শেষ বলটাতেও হয়তো ডিফেন্ডই করবেন, শেষ বলটা হঠাৎ করে এসে ধরেন একটা শট খেলে দিলেন। বা বাউ ওয়েবস্টার এসেছেন, তার একটা বলে হঠাৎ করে স্টেপ আউট করে একটা শট মেরে দিলেন এবং চিন্তা করতে বাধ্য করলেন বাকি অস্ট্রেলিয়ান ফিল্ডারদের, না আমাদের তো এখন ফিল্ড সেটআপ চেঞ্জ করতে হবে। মানে কোন সময় সে অ্যাটাকিং হয়ে যায়, কোন সময় আবার ডিফেন্ড করে, আমরা তো বুঝতে পারছি না। অ্যালেক্স ক্যারি সামনে চলে আসছেন, তিনি যেন সামনে না বেরিয়ে আসতে পারেন। সো অস্ট্রেলিয়ানদেরকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছেন তিনি এই অতর্কিত আক্রমণ দিয়ে। অনেক সময় আপনি সারাক্ষণ অ্যাগ্রেসিভ থাকলে প্রেডিক্টেবল হয়ে যাবেন। তানজিদ তামিম যেটা করেছে সেটা আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট, এবং টেস্টের জন্য মনে হয় এই ভার্সন অফ তানজিদ তামিমকে যদি আমরা পাই, লম্বা রেসের ঘোড়া হবেন তিনি টেস্ট ক্রিকেটেও। রাইট, আমরা একটু মেহেদী মিরাজকে নিয়ে শুনতে চাই। পারভেজ ভাই, আমরা মেহেদী মিরাজকে টেস্টে একেবারে ভিন্ন রকম একটা চেহারায় দেখি। বরাবরের মতোই দারুণ অলরাউন্ডার, নিঃসন্দেহে খুবই ডেডিকেটেড প্লেয়ার, খুবই অ্যাক্টিভ প্লেয়ার। আজকে তিনি যেভাবে ব্যাট করলেন, গতকালকে একটু কথা হচ্ছিল যে মেহেদী মিরাজ কেন হাসান মাহমুদকে স্ট্রাইক দিচ্ছিলেন, সেখান থেকে আজকে তিনি প্রায় 150+ বল খেললেন, টেল এন্ডারদের নিয়ে তিনি 50 করলেন এবং বাংলাদেশকে একটা বড় লিড এনে দিলেন। যেভাবে সকালটা তিনি কাটালেন, আমরা সবসময় একটা ভয়ে থাকি যে দিনটা যেভাবেই শেষ হোক, দিনের শুরুতে, পরের দিনের শুরুতেই বাংলাদেশ অল আউট হয়ে যায়। এরকম অসংখ্য স্মৃতি আমাদের আছে, উদাহরণ আছে। তো সেখান থেকে মেহেদী মিরাজ যেভাবে আসলে দিনের শুরুটা করলেন, তাকে তো আলাদা করে ক্রেডিট দিতেই হবে নিঃসন্দেহে। আমরা অনেক বেশি আসলে মিরাজকে আন্ডাররেট করি, তার টেস্ট পারফরমেন্সগুলো, ইভেন ওয়ানডে পারফরমেন্সও। আমরা দেখি যে এই সময়ে মানে ওয়ার্ল্ড ক্রিকেটে যদি চিন্তা করি, টেইল এন্ডারদের সাথে ব্যাট করা ব্যাটারদের সংখ্যাই খুব কম যারা এটার এক্সপার্ট, এবং মেহেদী মিরাজ এটার এক্সপার্ট। স্পেশালি টেস্ট ক্রিকেটে আমি বলবো যে গত 3-4 বছরেই মানে পরিসংখ্যানগত দিক থেকেই ওয়ার্ল্ড টেস্ট ক্রিকেটেই মেহেদী মিরাজের চেয়ে বেটার টেইল এন্ডারদের সাথে ব্যাটিং করে অ্যাভারেজ আর কোনো ব্যাটারের নেই। সো এই ব্যাপারটাই কিন্তু প্রমাণ করে দেয় যে মিরাজ ইজ অ্যান এক্সপার্ট অফ ডুইং দিস। এখন তার প্রসেসটা কি সেটা নিয়ে আমরা অনেক কোয়েশ্চেন করি যে তিনি কেন টেইল এন্ডারদেরকে বেশি স্ট্রাইক দিয়ে নিজে, গতকাল রাতে যেটা ঘটেছে বেসিক্যালি। বাট আপনি দেখেন উইকেট পড়েছে 6টা, তো সেই সময় থেকেই কি তিনি বোলার মানে তার কাউন্টার পার্টকে বাঁচিয়ে বাঁচিয়ে খেলবেন? এটা তো হয় না। 8টা উইকেট যখন পড়ে গেছে, আজকের পরিস্থিতি দেখেন, যখন 8টা পড়েছে তিনি যখন জানেন যে আর 2টা ভালো বল হলেই কিন্তু এক্সপোজ করা যাবে না, তাসকিন আছেন, এবাদত আছেন, 2টা ভালো বল থেকে তারা আউট হয়ে যেতে পারে, তাদেরকে যত কম বল খেলানো যায় ওই প্রসেসে কিন্তু তিনি খেলা তখন শুরু করলেন তার মতো করে। বাট মানে আপনি যদি হাসান মাহমুদকেও ট্রাস্ট না করেন, যাকে আপনি 8-এ নামাচ্ছেন তাইজুলের আগে,
তার ডিফেন্স নিশ্চয়ই ভালো এবং বাংলাদেশ টিম যখন প্র্যাকটিস করে প্রিপারেশন নেয় আমাদের থেকে তো তারা বেশি জানেন যে আসলে কার ডিফেন্স কোথায় বেটার বা কাকে কোন রোলে প্লে করানো যায়। হাসান মাহমুদকে টাস্কই দেওয়া হয়েছিল তুমি স্টাম্পের বল ঠেকাবা, বাইরের বল ছেড়ে দিবা, আর কোনো কাজ নেই, এবং তিনি খুব সিম্পলি সেই কাজটা করে যাচ্ছিলেন, সফলভাবে করছিলেন। সো তাকে স্ট্রাইক দেওয়াটা আমার মনে হয় খুব নেগেটিভ কিছু না, কারণ মিরাজ যদি গতকাল বেশি স্ট্রাইক নিতেন মোস্ট লাইকলি তিনি গতকালই আউট হয়ে যেতেন, কারণ একজন ব্যাটারির ইনস্টিং থাকে কিন্তু অফের বাইরের বল খেলে দাও, এবং তিনি রান তুলতে গিয়ে দেখা যেত আউট হয়ে গেলেন, এবং বাংলাদেশ এই লিডটাও পেত না ফর শিওর। সো মিরাজ একটা প্রসেসে যান, 6টা উইকেট পড়েছে তিনি হাসান মাহমুদকে ট্রাস্ট করছেন, 7টা পড়েছে তিনি তাইজুলকেও ট্রাস্ট করছেন, আজকে কিন্তু তাইজুলকেও তিনি স্ট্রাইক দিচ্ছিলেন এবং তাইজুল মারছিলেন, রান পেয়েছেন, ইম্পর্টেন্ট 17টা রান তিনি অ্যাড করেছেন। তারপর তিনি বুঝলেন যে না, তাসকিনার এবাদত এখন আমার ওই রোলে যেতে হবে, তার এক প্রান্তে থাকাটা ইম্পর্টেন্ট, এবং অনেক সময় ফার্স্ট বলে সিঙ্গেল নিয়েও থাকাটা ইম্পর্টেন্ট হয়, যেটা অনেকে আমরা বুঝি না। আমরা ভাবতে চাই যে তিনি এক্সপোজ করে দিচ্ছেন একজন উইকার ব্যাটারকে, বাট তিনি যদি এক্সপোজ থাকেন, তিনি যদি আউট হয়ে যান, তখন কিন্তু পুরো ব্যাপারটা গুটিয়ে যাবে। সো একজন ব্যাটারের যে থাকাটা একদম 8-9 উইকেট পড়া পর্যন্ত, সেটা তো তিনি এনশোর করছেন প্রত্যেকবার, এবং এটাই তার সাফল্যের মানে মূল যেই শক্তির জায়গা, সেটা যে তিনি তার কাউন্টার পার্টকে বা তার পার্টনারকেও ট্রাস্ট করছেন। সো ওইটা খুব ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে, যে কারণেই তিনি এত সফল টেইলেন্ডারদের সাথে ব্যাটিং করে, এবং ফ্যান্টাস্টিক 50, এবং তিনি আসলে এই 50টা করেছেন, ইটস মোরলেস একটা সেঞ্চুরির সমান মূল্য এই 50টার, এবং এতগুলো বল খেলেছেন। সো দারুণ মেহেদী মিরাজের ব্যাটিং। এক্স্যাক্টলি। এবং হাসান মাহমুদকে নিয়ে একটু শুনতে চাই, 92টা বল তিনি ফেস করেছেন। আমরা হাসান মাহমুদের ব্যাটিং অ্যাবিলিটি নিয়ে কিন্তু যাই না, এবং সেটা আলোচনাও হয় না। তবে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটারের কাছে আমরা শুনেছি, লাইক গতকালও মনে হয় পারভেজ ইমন বলছিলেন যে হাসান মাহমুদ বাংলাদেশের জ্যাক ক্যালিস। অনেক বাড়াবাড়ি হয়ে যাবে হয়তো, বাট হাসান মাহমুদের এই অ্যাবিলিটির সম্পর্কে তো আমরা সেভাবে জানতাম না। আমরা কিছু সময় জানতাম, ফর এক্সাম্পল হাসান মাহমুদের কিন্তু এটাই মানে এরকম একটা ইনিংস না, এর আগেও কিন্তু টেস্ট ক্রিকেটে তিনি কয়েকটা এই ধরনের ইনিংস খেলেছেন যেখানে রান সংখ্যা খুব কম, কিন্তু তিনি অনেকগুলো বল খেলেছেন, অনেকগুলো বল ডিফেন্ড করেছেন এবং একটা প্রান্ত ধরে রেখেছেন। সো তার ওই ডিফেন্সিভ অ্যাবিলিটিটা বা মানে ব্যাটিংয়ের যে গ্রামারটা বা বেসিকটা, সেটা যে শক্ত সেটা অনেকেই জানতেন আগে থেকেই, এবং এই কন্ট্রিবিউশনটা তিনি করতে পারেন। সো দিন শেষে এটা যে অস্ট্রেলিয়ার মাটিতেও কাজে লেগে যাবে, এটা অবশ্য এক্সপেকটেশনের চেয়ে একটু বেশি হয়ে গেছে, যে তিনি গতকাল রাতটা শেষ করেছিলেন বা দিনটা শেষ করেছিলেন মিরাজের চেয়েও বেশি সংখ্যক বল খেলে। মিরাজ বোধহয় 73টা খেলেছিলেন, তিনি 76টা বল খেলেছিলেন তখন 13 রান করতে, এবং আজকে 14 করেছেন, 90+ বল খেলেছেন। সো তার এই অ্যাবিলিটিটা সবসময় ছিল। একটা ব্যাপার যেটা যে তিনি অপরচুনিটি কম পেয়েছেন বোধহয়, এবং এমন সময় হয়তো তিনি নেমেছেন যে সময় তার এই কাজটা করার প্রয়োজন হয়নি, ওই দিন প্রয়োজন হয়েছে, তিনি করে ফেলেছেন। এবং তার এই ধরনটার সঙ্গে আমি ক্যালিসকে মিলাবো না, আমি বলবো যে তিনি আসলে এই দলটার প্যাট কামিন্স। হয়তো আমরা কিন্তু কামিন্সের কাছ থেকে এই ধরনের খুব লড়াকু ইনিংস দেখি অনেক সময়, লেট এন্ডে নেমে তিনি 100টার উপর বল খেলে ফেলছেন, 20-25 যাই রান করেন না কেন একটা প্রান্ত তিনি ধরে রাখতে পারেন। সো টেস্ট ওয়ার্ল্ড কাপে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম, হোয়াইট বলেও কিন্তু তিনি এই ধরনের একটা পারফরম্যান্স দেন, ওই যে ম্যাক্সওয়েলের সঙ্গে তার যে পার্টনারশিপটা করেছিলেন। দিন শেষে এরকম একজনকে লেট অর্ডারে পাওয়াটা বাংলাদেশের জন্য যে কত ইম্পর্টেন্ট মানে দেখিয়ে দিলেন আর কি। হি ইজ নট জাস্ট আ বোলার, মানে তিনি একজন পরিপূর্ণ ক্রিকেটার, যার মধ্যে ক্রিকেটীয় মস্তিষ্ক এত প্রখর, তিনি যাই করবেন আমার মনে হয় সেটাতেই এক্সেল করবেন, এরকমই একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে হাসান মাহমুদের মধ্যে। এবং বাংলাদেশ যেটি করতে পেরেছে, আপনি শুরুর দিকে একটা কথা বলছিলেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে পুরোপুরি ফ্রাস্ট্রেটেড করে দিয়েছে, 5টা ক্যাচ তারা মিস করেছে। আমরা দেখছিলাম স্টার্ক হচ্ছে গায়ে পড়ে ঝগড়া করতে যাচ্ছেন অনেকটা মিরাজের সঙ্গে। আমরা দেখলাম হচ্ছে যা তারা বডি লাইন ফিল্ডিং, যেটার কারণে তারা মানে একটা নো বল দিয়েছে, তাদের একটা রান সেখানে দিতে হয়েছে তাদেরকে। আমরা এই যে স্টিভেন স্মিথকে দেখছি শুয়ে পড়েছেন মাঠে রীতিমতো। মানে অস্ট্রেলিয়াকে ওদের মাটিতে আসলে এভাবে হতাশ করে ফেলা, এইটা মনে হয় আমরা কেউ এক্সপেক্ট করিনি। না, একদমই এক্সপেক্ট করিনি, এবং সে কারণে ব্যাপারটা আরও বেশি ভালো লাগছে। বাট এইটা না একটা অ্যাডেড রেসপন্সিবিলিটির মতো। ধরেন অনেকেই বলবে কি যে বাংলাদেশ যদি আবারও তাদের ইউজুয়াল এলিমেন্টসে ফিরে আসে, যেখানে একটা বড় টিমের এগেনস্টে তারা ধরাশায়ী হয়ে যাচ্ছে, আবার কিন্তু সবাই বলবে যে এটা একটা ঝড়ে বক ছিল। মানে ব্যাপারটা যেটা না, বাংলাদেশ ঝড়ে বকের মতো কিছু করেছে 9টা সেশনের মধ্যে। কিভাবে সম্ভব যে 3টা দিনের 9টা সেশনের মধ্যে ধরে নিতে পারি 8টাই আপনি জিতেছেন, টানা 8টা সেশনই আপনি ধরেন জিতলেন, এই পারফরমেন্সের পর সেটাকে কিভাবে ঝড়ে বক বলতে পারেন? সেটা তো ঝড়ে বক হতে পারে না, সেটা একটা মেটিকুলাস থট প্রসেসের এক্সিকিউশন। টেস্ট ক্রিকেটে কোনোদিন কোনো খারাপ টিম ম্যাচ জিততে পারবে না, এটা ইম্পসিবল। এজন্য এটা টেস্ট, 5টা দিন কভার করার সুযোগ থাকে, 15টা সেশন আছে, বেটার হতেই হবে জিততে হলে। সো ওই জায়গায় বাংলাদেশ এত দূর পর্যন্ত টেনে এনে
যদি 9 সেশনের মধ্যে 8টাই জিতে থাকে এটাকে কোনোভাবেই ঝড়েবক বলা যায় না, এবং এই ঝড়েবক পারফরমেন্সটা দিতে হলেও প্রস্তুতি লাগে। সো আই ফিল যে বাংলাদেশের প্লেয়াররা মেন্টালি এখন টেস্ট ক্রিকেটটা খেলার জন্য প্রস্তুত, যে স্কোয়াডটা এখন আছে তারা এই টেস্ট ক্রিকেটটা খেলতে অনেক প্রস্তুত এবং এনজয় করছেন ব্যাপারটা, চ্যালেঞ্জটা এনজয় করছেন। একটা এক্সাম্পল দিই আপনাকে, একদম যখন ডে 1টা শুরু হয় অস্ট্রেলিয়ানরা কিন্তু খুব আয়োজন করে প্লেয়ারদেরকে ভেতরে এন্ট্রি দেওয়াবেন, তারপর ন্যাশনাল অ্যান্থেম শুরু হবে। শুরুর দিকে কিন্তু প্রেজেন্টার একটা ভুল করে বসেছিলেন, তিনি বলছিলেন 2 দলের ক্যাপ্টেন এখন ঢুকবেন ন্যাশনাল অ্যান্থেমের জন্য, অস্ট্রেলিয়ান টিম লেড বাই প্যাট কামিন্স, বাংলাদেশ টিম লেড বাই মমিনুল হক সৌরভ। শান্ত তখন অবাক হয়ে তাকিয়েছিলেন যে মমিনুল সৌরভ তো ক্যাপ্টেন না, আমি ক্যাপ্টেন। মানে শুরু থেকেই মনে হচ্ছিল কি যে আচ্ছা বাংলাদেশের ক্যাপ্টেনই তো, যেই নামই বলি না কেন, ওয়াই ডাজ ইট ম্যাটার? মানে ওরা যে বাংলাদেশ দলকে রিডই করে হ্যাঁ, রিড করছে না, তোয়াক্কা করছে না, ক্যাপ্টেনকে তার নাম জানে না। অদ্ভুত লেগেছে আমার কাছে বিষয়টা, এবং এটা পুরোপুরি বাংলাদেশের কেউ যদি এটা করতো, বাংলাদেশের মাটিতে যদি হতো, বড় কোনো টিমের ক্যাপ্টেনকে যদি এরকম কিছু বলা হতো, মোটামুটি এটা নিয়ে কিন্তু তুল কালাম লেগে যেত মোটামুটি শিওর। কিন্তু ওই ব্যাপারটা নিয়ে আমি কাউকে তেমন একটা নিউজও করতে দেখিনি, আওয়াজও করতে দেখিনি। বাট মজা যেটা লেগেছে শান্তর চেহারাটা, তিনি দেখে আচ্ছা হেঁটে চলে গেলেন, ন্যাশনাল অ্যান্থেম হলো, ম্যাচটা শুরু হলো, মাঠের খেলাতে তিনি আসলে প্রমাণ করা শুরু করে দিয়েছেন যে আমরা আমাদের নাম চেনাবো, আমাদের সবার নাম তোমাদের ঠোঁটে মুখস্থ হয়ে যাবে। এটা কি মাইন্ড গেমের অংশ নাকি, যে মানে তারা প্রেজেন্টারকে দিয়েও বলালো যে ক্যাপ্টেনের নামটা তোমাদেরকে আমরা আসলে অত গুণায় ধরি না, এটাও কি হতে পারে? অস্ট্রেলিয়ার দ্বারা কিন্তু এরকম কিছু সম্ভব। তবে আমার কাছে মনে হয় যে এখানে ক্যাপ্টেন্সির বা মাইন্ড গেমের চেয়ে বেশি এখানে বোধহয় তাচ্ছিল্যটা ছিল, ওই সেন্সে যে তারা আসলে কেয়ার করেনি, ক্রস চেক করে দেখেনি যে না ঠিকঠাক সব লিখে নিয়ে এসছে কিনা। সো ওই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, বিকজ ইফ ইট ওয়াজ ইন্ডিয়া ডাবল চেক ট্রিপল চেক করতো, বা হয়তো তাদের সব প্লেয়ারদের নাম তাদের মুখস্থই থাকতো। একটা জিনিস ভালো লাগছে, যদিও প্রোডাকশনে বাংলাদেশে আনফর্চুনেটলি কোনো রিপ্রেজেন্টেশন নাই, সব অস্ট্রেলিয়ানরা মিলেই কিন্তু কমেন্ট্রি দিচ্ছেন এই ম্যাচটার, বাট তারপরও বাংলাদেশের প্লেয়ারদের ব্যাপারে যেই নলেজটা তারা অ্যাটেন্ড করে নিয়ে এসেছেন, যে প্রস্তুতি নিয়ে এসেছেন, সেটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং নতুন অনেক কিছু তারা এক্সপ্লেন করছেন, যেটা হয়তো আমরাও নিজেরা অতটা পরিষ্কারভাবে এক্সপ্লেনেশন দিতে পারি না, যে হাসান মাহমুদ এত ভালো বোলার কেন, বা কি কারণে ভালো বোলিংটা করছেন, বা তানজিদ তামিমের ব্যাটিংয়ের টেকনিকের কোন জায়গাটার কারণে তিনি সাকসেস পাচ্ছেন এখানে। এই বিষয়গুলো তারা যেভাবে নিয়ে আসছেন সেটা আমাদের সবার জন্যই খুবই এন্টারটেইনিং হচ্ছে, ভালো লাগছে। এবং বুঝতে পারছি আমরা যে আমাদের প্লেয়াররা যখন মুখে ধরেন, সাংবাদিকদের বলেন যে আমরা একটা প্রসেস মেনটেন করছি, এর বেশি কিন্তু কিছু বলেন না, তখন আমরা মনে মনে ভাবি যে প্রসেসটা কি, মানে হোয়াট ইজ দিস প্রসেস, মানে আর কোনো ডিটেলস কিন্তু আসে না। তারপর দিন শেষে কিন্তু সেই ডিটেলসগুলো মাঠেই দেখাচ্ছেন, এবং এই অস্ট্রেলিয়ান কমেন্টেটররা সেগুলোই সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যে দিজ আর দ্য স্মল ডিটেলস যেগুলো আসলে হচ্ছে। ফর এক্সাম্পল, অস্ট্রেলিয়ান ব্যাটাররা ফার্স্ট ইনিংসে যখন ব্যাট করছিলেন, ইম্প্যাক্টটা বা তারা কোন পয়েন্টে বলটাকে মিট করছেন সেটা কিন্তু তাদের হেডলাইনে বা আই লাইনে না, তার থেকে অনেক সামনে, এবং এই কারণে অনেক সময় ফিশ করছেন, এজ হয়ে যাচ্ছে। বাংলাদেশি ব্যাটাররা কিন্তু বলটা মিট করেছেন একেবারে আয়ের নিচে এসে, যেটা আইডিয়াল জায়গা থেকে মিট করা দরকার, এবং সে কারণে বাংলাদেশের ব্যাটাররা বেশি কন্ট্রোলে ছিলেন। সো এই ছোট ছোট বিষয়গুলোতেও যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টেক্কা দিচ্ছে তাদের উইকেটে গিয়ে, দিস ইজ এক্সিলেন্ট, এবং এই ব্যাপারটা ভালো লেগেছে। আননোন অনেক নেমস, এখন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের সবার নাম বোধহয় অস্ট্রেলিয়ানদের মুখস্থ হয়ে গেছে। এক্স্যাক্টলি, এবং সেটি তারা করতে থাকবে। আরও বাকি 2 দিন আছে, সেই 2 দিনে আমাদের আরও অনেক কিছু প্রমাণ করার ব্যাপারও আছে। পারভেজ, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে আমরা আলাপ করব। তার আগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাব সেখানে। সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং অসীম অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা ছিলাম সেখানে। আলোচনায় চলে যাব। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া যে ডারউইন টেস্ট চলছে সেটি নিয়ে আমরা আলোচনা করছি। বাংলাদেশের দাপট নিয়ে আমরা কথা বলছিলাম। পারভেজ, আপনি বলছিলেন 9টা সেশনের 8টা সেশন যদি বাংলাদেশ ডমিনেট করে, বাংলাদেশ অলরেডি 9টা সেশনই ডমিনেট করছে। এই সেশনেও বাংলাদেশ তাদের ডমিনেশন অব্যাহত রেখেছে এবং স্টিভ স্মিথকেও বাংলাদেশ ফিরিয়ে দিয়েছে। মেহেদী হাসান মিরাজ সেই উইকেটটি তুলে নিয়েছেন।
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের যেটা নিয়ে আমাদের ভয় ছিল ট্রাভিস হেড, মার্নাস লাবুশেইন এবং স্টিভেন স্মিথ, এই তো আর তো মনে হয় শঙ্কার মতো অ্যালেক্স কেউ নেই। ক্যারি আছেন, তিনি এখনো খেলছেন। সো বাট আমার কাছে মনে হয় যে এখন বিগ যে থ্রি যদি situation-এ- বলি, হ্যাঁ, হ্যাঁ এই হ্যাঁ তিনজনই ছিলেন। অ্যাবসলিউটলি। এবং বিগ থ্রিও না, আমি অস্ট্রেলিয়ার রিসেন্ট ব্যাটিং পারফরমেন্স দেখে আমার কাছে মনে হয় যে সেটা বিগ টু বা বিগ ওয়ান, মানে স্টিভ স্মিথই একমাত্র। একাই একশো। লাবুশেনের ফর্ম এমনি খারাপ, ট্রাভিস হেড একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেন, হি ইজ এন এক্স ফ্যাক্টর। আসলে তিনি 2 ইনিংসেই যেভাবে আসলে বাংলাদেশ তাকে মানে প্ল্যান প্রোগ্রাম করে আউট করেছে, যেই সেটআপটা করে আউট করেছে, এটা আমার কাছে দারুণ লেগেছে। কারণ হেডকে বিদায় করাটা খুব ইম্পর্টেন্ট। 2 ইনিংসে একইভাবে আউট হয়েছেন, একই বোলারের বলে আউট একই হয়েছেন, বলে একইভাবে, এবং Aged হয়ে। মানে ইনসাইড এজে লেগে স্টাম্পে লেগেছে, বোল্ড হয়েছেন, ড্র্যাগডন হয়ে। মানে এই বিষয়গুলো কিন্তু খুবই দারুণ, যে এখন অস্ট্রেলিয়ানরাও অ্যানালাইজ করা শুরু করবে যে না, আমার উইকনেস তো তারা ধরে ফেলেছে বা বুঝতে পারছে কোথায় কি করতে হবে, আমার এখন ডিফারেন্ট কিছু করতে হবে। সো হেডের মতো প্লেয়ারদের হেডে এরকম প্রবলেম, এরকম হেডেক আমরা তৈরি করছি, দারুণ। স্টিভ স্মিথ আউট হয়ে গেছেন, আমি তো সেটা শুনে খুবই খুশি হয়ে গেলাম। মানে ইনিশিয়ালি আপনার সঙ্গে আলোচনা করার সময় আমি কিন্তু জানতাম না যে স্মিথ আউট হয়েছেন, আমি দেখছিলাম যে স্মিথ আর গ্রিন একসঙ্গে ব্যাট করছিলেন। আমরা যে So, শোটা শুরু করার সঙ্গে সঙ্গে তিনি রাইট, আউট হয়েছেন। 92 রান বাকি এখনো, হয়তো আরো কিছু রান কমছে। অস্ট্রেলিয়া 92 রান ক্রস করবে, আমাদেরকে টার্গেট দিবে। মানে একটা ইনিংস জয়ের স্বপ্ন কি আমরা দেখতে পারি কিনা জানি না, আমার তো মনে হচ্ছে সম্ভাবনা আছে মানে এখনো। আপনি ভাবছেন ইনিংসে বাংলাদেশ জিতবে অস্ট্রেলিয়ার এগেইনস্টে? হ্যাঁ, সম্ভাবনা তো আছেই। 92 রান করতে হবে, আর হাতে আছে তাদের 6 উইকেট, যার মধ্যে ওই 4 জনই হচ্ছেন বোলার। সো ওয়াই নট, মানে কনফিডেন্স বাংলাদেশের এখন যে জায়গায় আছে। আর ভাগ্য আমি বলবো যে অস্ট্রেলিয়ার পক্ষে কিন্তু কথা বলছে না, ফর সাম রিজন এই পুরো টেস্টটার মধ্যেই মানে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ানদের কপাল খারাপ ধরনের ঘটনা আর কি, যে ইনসাইডে যে বোল্ড হয়ে যাচ্ছেন, ক্যাচগুলো হাতে এসে ড্রপ করে পড়ে যাচ্ছে, যেটা সাধারণত তাদের হয় না, এরকম কিছু ঘটনা। তারপর তারা যখন টস জিতেছিলেন তখন কিন্তু ভরপুর রোদ ছিল, তারা ভেবেছেন যে চমৎকার ব্যাটিং উইকেট, ব্যাটিংয়ে নামতে নামতে দেখছেন যে আকাশে মেঘ জমে গেছে এবং বোলারদের জন্য ভালো কন্ডিশন হয়ে গেছে, বাংলাদেশ এটা অ্যাডভান্টেজ নিল। আবার যখন বাংলাদেশ ব্যাট করতে নেমেছে তখন কিন্তু কড়া রোদ। সো ব্যাপারটা হচ্ছে সামহাও মানে অস্ট্রেলিয়ার উপর পক্ষে কাজ থেকেই করছে মনে না হচ্ছে কোনো একটা কিছু। নির্দেশ যে অস্ট্রেলিয়া তোমাদের জন্য এই টেস্টটা যতটা পারা যায় কঠিন করে দিব আমি, তোমরা এখান থেকে পারলে বের হও। সো আমার মনে হয় যে সিচুয়েশন যা আছে, অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া, দে উইল অলওয়েজ ফাইট ব্যাক ফ্রম এনিথিং। সেটা আমরা জানি যে অবিশ্বাস্য কিছু যদি করে দেখানোর ক্ষমতা থাকে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার আছে। বাট তারপর আমি বলবো যে উই ক্যানট রাইট অফ দ্য সিচুয়েশন, যে এখনও 92 রান লাগবে। আর অ্যালেক্স কেরির সাথে এখন ক্যামেরন গ্রিন, তারপর শুধু বাউ ওয়েবস্টার আছেন, এবং তারপর কিন্তু আর প্রতিষ্ঠিত কোনো ব্যাটার নাই। সো ওয়াই নট থিঙ্ক অফ ইভেন আ ইনিংস ভিক্টরি, মানে হলেও অবাক হবো না। একেবারেই কমন একটা প্রবাদ আছে যে অহংকার পতনের মূল। আমরা দেখছি শুরু থেকেই তাচ্ছিল্যের কথা আমরা শুনছিলাম। অস্ট্রেলিয়ান মিডিয়াগুলো বলছে বাংলাদেশের এগেইনস্টে তারা কেন মানে এত শক্তিশালী দল মানে ঘোষণা করবে, কেন সবাইকে নিয়ে খেলতে হবে, করতে হবে, একদিনে 1.5 দিনে শেষ হতে পারে, এরকম কত কথা এবং শুনলাম। বাংলাদেশের সঙ্গে তারা ফুল স্ট্রেংথ টিম ঘোষণা করে নাকি তাদের একটা মানে প্রজন্ম নাকি ধ্বংস করে ফেলছে, এরকম কথাও তারা বলেছে। এবং আপনি যেটা বলছেন যে তারা বাংলাদেশের ক্যাপ্টেনকে সেটা পর্যন্ত তারা না জানার ভান করছে, বাংলাদেশের প্লেয়ারদেরকে তারা আন্ডার এস্টিমেট করছে, তারা নিজেদের নিয়েই পড়ে আছে। সো সেখান থেকেই হয়তো প্রাকৃতিক একটা বিচারও সেটি হতে পারে। আমরা ট্রাভিস হেডকে দেখছিলাম ফ্রাস্ট্রেশনে তিনি হচ্ছে তার আউট হওয়ার পর নিজের বেল ঠিক করে দিচ্ছেন, স্ট্যাম্প ঠিক করে দিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে ইন্টারেস্টিং অনেক কিছু আছে। মানে আমরা শুধু মানে পিওর এন্টারটেইনমেন্ট যেটা পাওয়ার আমরা মনে হয় সেটাই পাচ্ছি এই টেস্ট থেকে। অ্যাবসলিউটলি। এবং মজার আরও একটা বিষয় হচ্ছে যে অস্ট্রেলিয়া গত 15 বছরে বোধহয় এইরকম সংখ্যক ওভার্স একটা ইনিংসে বল করতে তাদের হয়নি। যেটা আপনি ইন্ডিয়ার এগেনস্টে বলছিলেন সেটা ছিল 130+, বাট সেটাকেও বাংলাদেশ ছাড়িয়ে গেছে। এবং আরেকটা 110 ওভার ইংল্যান্ড ব্যাটিং করেছিল গত অ্যাশেজের সময়। বাট গত 15 বছরে এই ধরনের কোনো সিচুয়েশন ঘরের মাটিতে তাদের ফেস করতে হয়নি, এক। দ্বিতীয় হচ্ছে তাদের 8 জন বোলার সব মিলিয়ে বল করেছেন, এই ঘটনাটাও খুবই বিরল। মানে শেষ আমার মনেও নাই, অস্ট্রেলিয়ানদের হয়তো মনে নাই যে শেষ কবে তাদের এরকম 7 জন 8 জন বোলারকে বল করাতে হয়েছে। মানে কন্ডিশনটার অবস্থা এরকম ছিল যে বোলাররা এতটাই ক্লান্ত, মেইন বোলাররা, যে তাদেরকে বাউ ওয়েবস্টার কিংবা ট্রাভিস হেডকে বল করতে হয়েছে, তাদেরকে দিয়ে বল করাতে হয়েছে। সো 8 জন বোলার বল করেছেন। বুঝতেই পারছেন যে কতটা নাস্তানাবুদ হলে বা আউট অফ আইডিয়াস হয়ে গেলে একটা অস্ট্রেলিয়ার মতো টিম এই ধরনের সিচুয়েশনে পড়ে, যেখানে তাদের 8টা বোলার প্রয়োজন হয়, এবং তাও তারা কিন্তু বাংলাদেশকে খুব কনভিনসিংলি অল আউট করতে পারে নাই। সো এক্সিলেন্ট, মানে আমি বলবো যে এটা তাদের জন্য একটা বিশাল বড় লার্নিং, বাংলাদেশের অ্যাচিভমেন্ট। বাট অ্যাচিভমেন্টের সাথে এটা একটা দায়িত্ব, যেটাকে এখন মেনটেন করা লাগবে। আপনি যদি নেক্সট ম্যাচে বা নেক্সট ইনিংসে 50 রানে অল আউট হয়ে যান, ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে স্কোয়ার ওয়ানে চলে আসবে। সো ওইটা যেন না হয়, আত্মতুষ্টিতে যেন না ভোগেন, এই ব্যাপারটা এখন মনে হয় শান্ত, আশরাফুল যারা রয়েছেন এখন, ফিল সিমন্স যারা রয়েছেন ওখানে,
সবাইকে কিন্তু প্লেয়ারদের মাথায় ব্যাপারটা ঢোকাতে হবে যে খুব বেশি খুশি হওয়ার কিছু নাই, যা হবার হচ্ছে, আমরা দারুণ খেলছি, আমরা হয়তো জিতেও যেতে পারি ম্যাচ, বাট উই হ্যাভ টু থিঙ্ক যেটা মেনটেন করাটা দরকার এখন, এই লেভেলটা যেটা আমরা রিচ করছি এটা ধরে রাখাটা দরকার, এর থেকে আবারও আমাদের অরিজিনাল লেভেলে আমরা যেন না নেমে যাই আর কি। ওইটা হচ্ছে গিয়ে মূল চ্যালেঞ্জটা হবে বাংলাদেশের এই ম্যাচটা যদি জিতেও যায়। রাইট, বোলারদের নিয়ে একটু শুনতে চাই পারভেজ ভাই। ফার্স্ট ইনিংসে আমরা হাসান মাহমুদকে তারা পড়তে পারেনি, সেকেন্ড ইনিংসের শুরুতেই আমরা দেখলাম আবার একেবারে ফার্স্ট ওভারে তিনি এসে থার্ড বলেই তিনি ওয়েদারালকে ফেরালেন, এরপর ট্রাভিস হেডকে একইভাবে আউট করলেন। আমরা দেখছি যে আজকে আবার 20 ওভারের আগে আমরা তাইজুলকে ইন করাতে দেখেছি, এখন মেহেদী মিরাজ উইকেট নিচ্ছে। মানে স্পিনাররা পেসাররা সবাই সম্মিলিতভাবে এখন উইকেটে মানে অ্যাটাকে যোগ দিয়েছেন আর কি। সো বাংলাদেশের বোলারদের নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে, তারা এই মুহূর্তে আসলে কি ভাবছেন? ইমপ্রেসিভ। এই টেস্ট সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া যতটা আসলে বাংলাদেশকে তাচ্ছিল্য করেছে, একটা ব্যাপার তারা নিশ্চিত ছিল যে বাংলাদেশের বোলিংটা ভালো, খারাপ না। নাহিদ রানাকে নিয়ে অনেক বেশি কাটাছেড়া তারা করেছে ঠিক, বাট তারা জানে যে বাংলাদেশের বোলিংটা খুব একটা খারাপ না। তাইজুল, মিরাজ দে আর কোয়ালিটি স্পিনার্স, যদিও ঘরের মাটিতেই তারা বেশি খেলেছেন বলে আসলে বাইরের কন্ডিশনে তারা কেমন করবেন বা সেখানে তাদের পারফরমেন্স কেমন সেটা নিয়ে হয়তো খুব একটা বেশি ধারণা ছিল না, বাট বাংলাদেশের পেসাররা যে মানে আগের তুলনায় অনেক ইমপ্রুভ বা ভালো করছেন সে ব্যাপারে তাদের একটা ধারণা ছিল। এবং একটা ব্যাপার যেটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ ছিল আমার কাছে মনে হয় যে দল সিলেকশনের জায়গাটায়, যে তারা আসলে ওই থার্ড পেসার হিসেবে কাকে খেলাবে। মানে এবাদতকে তো ইটালি থেকে তার পিতৃকালীন ছুটিটা শর্ট করিয়ে নিয়ে আসা হলো, এবং তিনি যে প্রথম টেস্টেই একাদশে থাকবেন আমি অন্তত ভাবছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে খালেদকে হয়তো সুযোগ দেওয়া হবে, কারণ তিনি আরও লম্বা সময় প্র্যাকটিসের মধ্যে ছিলেন, বাট এবাদতকে পিক করা হয়েছে একটা স্পেসিফিক চিন্তায় যে বোলিংয়ের ব্যালেন্সটা কেমন হবে। তাসকিন যদি 130 অড গতিতে বল করেন, তিনি যদি সিম থেকে একটু এক্সট্রা বাউন্স হাইট মুভমেন্ট নেন, হাসান মাহমুদ যদি গ্লেন ম্যাকগ্রার মতো একই জায়গায় বা হেজেলউডের মতো একই স্পটে বল করে তার কাজটা করেন, একটু গতি সম্পন্ন বোলারও দরকার, যিনি সময় সময় হয়তো তার গতিটা দিয়ে কোনো একটা সমস্যা ক্রিয়েট করতে পারবে। এবং সেখানে তারা এবাদতকে ট্রাস্ট করেছে ওভার খালেদ, ওভার মুশফিক হাসান। আমার কাছে এটাকে একটা মাস্টার স্ট্রোক মনে হচ্ছে ম্যানেজমেন্টের কাছ থেকে, যে তারা এবাদতকে থার্ড সিমার হিসেবে ইনক্লুড করেছে। ফার্স্ট ইনিংসে আমরা সেটার প্রমাণ পেয়ে গেছি, কারণ এবাদত খুব ইম্পর্টেন্ট দুটো উইকেট তুলেছেন, এবং তার কাছ থেকে এরকম ভালো লাইন অ্যান্ড লেন্থ বোলিং যেটা ওয়ার্ম আপে করেছেন সেটা দেখে কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে গেছিল যে খালেদ এবাদত দুজনে এভাবে বল করছেন, খুবই বাজে ফর্মে আছেন মনে হয়। মানে তাদের দুজনের একজনকেও যদি পিক করা হয় তিনি হয়তো রানগুলো লিক করে দেবেন, বাট এবাদত তিনি আসলে বিগ ম্যাচ প্লেয়ার যা মনে হচ্ছে আর কি, তার মেন্টালিটিটা অন্যরকম। মাউন্ট মাঙ্গানুই টেস্টে তিনি আমাদেরকে জিতিয়েছিলেন, যেটা সো ফার অ্যাওয়ে সিরিজে আমাদের সবচেয়ে বিগেস্ট উইন ছিল। অস্ট্রেলিয়ার সাথে যদি জিততে পারে এটাই ডেফিনেটলি বিগেস্ট উইন হবে, বাট এখানেও দেখছি যে এবাদতের ওই মেন্টালিটিটা, হয়তো ফিজিক্যালি তিনি সবচেয়ে ফিট অবস্থা এখন না, হয়তো রিদম ওয়াইজ তিনি তার সেরা ফর্মে নাই, এবং দীর্ঘদিন পরেও তিনি আসলে ইন্টারন্যাশনাল সার্কিটে এবং এসেছেন, পিতৃকালীন ছুটি কাটাচ্ছেন, তার মানে তার মাইন্ডসেটটাই কিন্তু ভিন্ন, যে তিনি খেলছেন না জানেন, হঠাৎ করে তাকে ডেকে আনা হয়েছে একটা ক্রাইসিস মোমেন্ট সামাল দেওয়ার জন্য। তো তিনি যে স্টেপ আউট করে এসেছেন এবং যতদূর পারফর্ম করেছেন, সেকেন্ড ইনিংসেও খুব খারাপ বোলিং করেছেন আমি বলবো না, যে আমি যতটুকু দেখছিলাম যে প্রপার চ্যানেলেই তিনি বল করে যাচ্ছেন, ব্যাটারদেরকে খেলাচ্ছেন, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি টেস্ট ক্রিকেটে একজন পেসার যখন আসছেন বল করতে। ওই জায়গায় আমার মনে হয় যে এবাদতের ভেতরের যে মেন্টালিটিটা, তার ভেতরের যে ডিসিপ্লিনটা, ওই যে ইউনো ডিফেন্স ব্যাকগ্রাউন্ডে থাকলে যে ব্যাপারটা হয় যে ইউ আর অলওয়েজ ডিটারমাইন্ড টু ডু সামথিং এক্সট্রা, বা আপনার বেস্টটা আপনি দিয়ে ফেলতে পারবেন, এবাদত কিন্তু সেই কাজটা করেছেন এবং দারুণ লেগেছে এই বিষয়টাও। আর ব্যালেন্সের দিকে আমি একদম শোয়ের শুরুতেও কিন্তু আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশ হ্যাভ বেটার স্পিন অপশনস দেন অস্ট্রেলিয়া। নেথান লায়ন আছে তাদের, এছাড়া আর কিছুই নেই, তাদের একটা লেফট আর্ম স্পিনার নেই যে হচ্ছে বলটা ডানহাতির জন্য টার্ন করে বাইরের দিকে নিবে, কোনো লেগ স্পিনারও নাই, লেফট আর্ম স্পিনারও নাই। বাংলাদেশে কিন্তু দুই ধরনের স্পিনার অলরেডি রেডি, আমাদের 3 পেসার রেডি। সো উই আর আ মোর ব্যালেন্সড বোলিং লাইন আপ আমি বলবো যে এই উইকেটের কন্ডিশনের হিসেবে। সো এইটা একটা দারুণ ব্যাপার। আর হাসান মাহমুদকে নিয়ে আলাদা করে কিছু বলতেও চাই না, কারণ তিনি কেন্টের হয়ে যা করে ফেলেছেন অলরেডি। কেন্টে যখন গিয়েছেন সেখানে তার বোলিং দেখেই মনে হচ্ছিল যে ভাই তিনি তার মাসল মেমোরিতে অলরেডি বসিয়ে ফেলেছেন যে একজন প্রপার সুইং বোলার হতে হলে কোন জায়গায় বলটা পিচ করাতে হবে, বাকি কাজ বল অটো করবে। এবং ওয়াবল সিমের যে বিষয়টা, যেই ব্যাপারটা নিয়ে এখন খুব কাটাছেড়া হয়, খুব আলোচনা হয়, আগে কিন্তু সবাই মানে একটা প্রপার আউটসুইং বোলার বা ইনসুইং বোলার সিমটাকে আপরাইট রেখে মাটিতে নামিয়ে তারপর বলটাকে মুভ করাতেন। এখন কিন্তু ওয়াবল সিমের যুগ এসেছে, যেখানে মানে আনপ্রেডিক্টেবল একটা মুভমেন্ট আদায় করার জন্য যেই ধরনের রিস্ক পজিশন থাকা লাগে বা বলটাকে যেভাবে রিলিজ করতে হয় সেটা নিয়ে মানুষ বা বোলাররা কাটাছেড়া করছেন বেশি। হেজেলউড এই কাজটা করেন, গ্লেন ম্যাকগ্রা একটা সময় এই কাজটা করতেন, হাসান মাহমুদ ঠিক একই কাজটা করছেন, তিনি ওয়াবল সিমের মাস্টার হয়ে গেছেন। এখন পিচ করার পরে ব্যাটাররা বুঝতে পারবেন না বলটা ভিতরে ঢুকবে বের হবে, বোঝার কোনো উপায় নেই, এবং খুব শার্পলি মুভ করছে, 130 অড গতিতে যাচ্ছে এবং যে লেন্থে পড়ছে 6 to 8 মিটার লেন্থ,
এইখানে বল পড়লে একজন ব্যাটার সামনে আসবেন না পেছনে যাবেন সেটা নিয়ে সারা জীবন কনফিউজ থাকবেন, আপনি ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটার হলেও কনফিউজ থাকবেন। সো হাসান মাহমুদ এই সব ব্যাপার একসঙ্গে একটা প্যাকেজে নিয়ে আসতে পেরেছেন, এটা একটা দারুণ ব্যাপার এবং মোক্ষম সময়ে তাকে আমরা ফিট রেডি অবস্থায় এই টেস্ট সিরিজটার জন্য পেয়েছি। যদি হাসানও না থাকতেন তাহলে কিন্তু আমাদের বোলিং অ্যাটাকটা অনেক দিক থেকে অনেক উইক হয়ে যেত বলে আমার মনে হয়। এক্স্যাক্টলি। পারভেজ আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, কথা বলছি বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার ডারউইন টেস্ট নিয়ে। আমাদের সঙ্গে আছেন ক্রীড়া বিশ্লেষক আহমেদ বিন পারভেজ। পারভেজ ভাই, আমরা উইকেটটা নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। এই উইকেটটা এখন আসলে মানে মনে হচ্ছে যে অনেকটা বাংলাদেশি উইকেটের মতো আচরণ করছে। ধারণা করা হচ্ছে এরকম কিছু হবে এবং ডারউইনের এই উইকেটটা যেটা আমরা জানলাম যে এটা একটা ড্রপ ইন পিচ এবং ওয়েদারের উপর ডিপেন্ড করে কিন্তু উইকেটের আচরণে অনেক চেঞ্জ আসতে পারে। প্রথমত যেটা ছিল, উইকেট একটু নরম ছিল, যেটা সবাই বলছিলেন যে একটু স্টিকি, একটু নরম। অস্ট্রেলিয়া আগে ব্যাট করে সমস্যায় পড়েছিল, তবে গতকাল ডে 2তে মোটামুটি ভালো রোদ হয়েছে এবং একদম প্রপার ব্যাটিং কন্ডিশন ছিল, যেটা আজকের দিনটা পর্যন্ত ছিল। আজকের থার্ড ডে প্রায় শেষ হয়ে যাচ্ছে, বাট তার আগে অস্ট্রেলিয়া তারা 4টা উইকেট অলরেডি হারিয়ে ফেলেছে, 80-র মতো রান এখনও তারা ট্রেল করছে। উইকেটটা যে ভাঙা শুরু করবে এটা স্বাভাবিক ব্যাপার এবং ডারউইনের এই উইকেটটা বাংলাদেশকে অনেক বেশি অ্যাসিস্ট করবে, সেটা এই টেস্ট শুরুর আগেই অনেকে ধারণা করছিলেন। ইভেন অস্ট্রেলিয়ার বিশ্লেষকরাও ধারণা করছিলেন, তারাও বুঝতে পারছিলেন যে উইকেট যদি ফাটা শুরু করে, এই রোদ যদি থাকে, যে রোদটা এখন আছে, সেই রোদ যদি থেকে যায় তাহলে কিন্তু উইকেট ফেটে যাবে একটা পয়েন্টে এবং তখন কিন্তু স্পিনারদের একটা অন্যরকম মানে রোল চলে আসবে। এবং বলটা কিন্তু অলরেডি আমরা দেখছি যে প্রথম দিন বা দ্বিতীয় দিনে যে ধরনের বাউন্স নিচ্ছিল সেই বাউন্সও কিন্তু খানিকটা কমে গেছে। সো অনেকেই যে বলছেন যে মিরপুরের মতো একটা উইকেটের আচরণ হতে পারে, মিরপুর ডে 4 ডে 5 সিমিলার একটা সিচুয়েশন কিন্তু হতে পারে ডারউইনে, এবং এটা যদি হয় সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ারই ক্ষতি বেশি আমার কাছে মনে হয়। যদিও বাংলাদেশকে ফোর্থ ইনিংসে ব্যাট করতে হবে, যদিই করতে হয়, টার্গেট যদি পায় তারা, বাট অস্ট্রেলিয়া এখনও যে ব্যাটিংটা করছে কোনো মতে আজকের দিনটা যদি শেষও করে, ডে 4-এ তারা দেখবে দুই প্রান্ত থেকেই দুই স্পিনার বোলিং করতে চলে এসেছেন, তাইজুল একদিকে, মিরাজ একদিকে। আর মিরপুর টাইপ কন্ডিশন হলে আমরা ডেফিনেটলি জানি যে তাইজুল মিরাজরা আসলে কি করতে পারেন। সো বাংলাদেশ এই জায়গা থেকেও তাদের বোলিং কম্বিনেশন ওয়াইজ এবং পিচের কন্ডিশন ওয়াইজও খুব অ্যাডভান্টেজিয়াস একটা পজিশনে আছে এই মুহূর্তে এই টেস্টটাতে। সো দ্য উইকেট ইজ মোর সাপোর্টিভ অফ বাংলাদেশ, কন্ডিশনস মোর সাপোর্টিভ অফ বাংলাদেশ। এরকম হট হিউমিড অস্ট্রেলিয়ানরাও কিন্তু হাঁসফাঁস করছেন আর কি, তারাও কিন্তু সাধারণত উইন্টারে তাদের ক্রিকেটটা ম্যাক্সিমাম সময়টা খেলেন। সো আলটিমেটলি তারাও কিন্তু একটু স্ট্রাগলই করছেন। সো অস্ট্রেলিয়ার ঘরের মাটিতেই নিজেরাই হয়তো অ্যাওয়ে টিমের মতো ফিল করছে, আমি জানি না, এরকম কিছু একটা ব্যাপার হবে খেলার মাঠে, অন্তত সেটাই আমার মনে হচ্ছে দেখে। রাইট, এবং তাদের চোখে মুখেও আমরা সেটা দেখতে পাচ্ছি, হতাশাও তাদের চোখে মুখে আছে। পারভেজ, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন মাঠে। পারভেজ ভাই, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বাংলাদেশ এখন পর্যন্ত দারুণ একটা জায়গায় আছে, যেখান থেকে বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়ের একটা সুবাস আছে। আমরা এই টেস্ট সিরিজটা শুরুর আগে আমরা অনেকের কাছ থেকে, ইভেন বাংলাদেশি প্লেয়ারদের কাছ থেকেও শুনছিলাম যে মিরাকল তো হতেই পারে। এখন অস্ট্রেলিয়ানরা হয়তো কোনো একটা মিরাকলের আশায় আছে আর কি। দুর্দান্ত একটা জায়গা, আমার কাছে মনে হয় এভাবে ভাবলেই অন্যরকম একটা আনন্দ লাগছে আর কি। অস্ট্রেলিয়ানরা কি এই ম্যাচটা বাঁচাতে পারবে কিনা? আসলে অস্ট্রেলিয়ানরা বাঁচাতে পারবে না। বাংলাদেশ যদি ডুবে যায় নিজেরা যদি বলে যে আমাদের নৌকায় 2টা ফুটা করে দেই, আমরা ডুবে যাই, নিজেরা যদি এই প্রবলেমটা না ক্রিয়েট করে, আর কোনো ঝড় আসবে না। বাংলাদেশ সুন্দর মতো তারা হয়তো জয়ের বন্দরে চলে যাবে। দুটো দিন এখনো বাকি, ওদের 4টা উইকেট, মানে 4জন টপ অর্ডারে 4জন ব্যাটার নাই সেখানে। মানে কত দিতে পারবে ম্যাক্সিমাম টার্গেট অস্ট্রেলিয়া, কত দিতে পারবে? মানে এখন যদি 80 রানের মতো পিছিয়ে থাকে, সেই রানটা তাদের পার করে বাংলাদেশকে টার্গেট দিতে হবে এবং হাতে 6টা উইকেট আছে। বাংলাদেশ যে বোলিং রিসোর্স নিয়ে এসছে এবং উইকেটের যে কন্ডিশন নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করলাম, উইকেট বাংলাদেশকে যদি অ্যাসিস্ট করে, সেই জায়গায় মানে 100-র নিচের একটা টার্গেট আমরা এক্সপেক্ট করতে পারি ফোর্থ ইনিংসে বাংলাদেশ যদি ব্যাট করতে নামে, এবং সেটা বাংলাদেশের চেস করে ফেলা উচিত। সো ওই দিক থেকে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিততে হলে বাংলাদেশকে অন্তত 150-র মতো একটা টার্গেট দিতে হবে হয়তো ফিফথ ডেতে ব্যাট করানোর জন্য, এবং ওই টার্গেট দিতে পারলে আমি বলবো যে সেভাবে তাদের ম্যাচটা বাঁচানো না, ইনফ্যাক্ট ম্যাচ জিতে ফেলাই সম্ভব। বাংলাদেশ যদি 150 রানের টার্গেট পায় লাস্ট দিনে, তখন কিন্তু আমার মনে হয় প্রেশারটা বাংলাদেশের উপর পড়বে এবং অস্ট্রেলিয়ানরা নিশ্চয়ই তাদের ওই মেন্টালিটি তখন দেখানো শুরু করবে আর কি। সো বাংলাদেশের জন্য এই টেস্ট ম্যাচটা হারার অপশন খুবই কম, আমি খুবই কম, মানে হারাটাই কঠিন আর কি। হ্যাঁ, হারাটা ডেফিনেটলি কঠিন। নিজেদেরই অনেক
ভুল করতে হবে যদি এই ম্যাচটা বাংলাদেশ হারে আর কি। আর অস্ট্রেলিয়াকে তাদের মানে লাইফের বেস্ট ক্রিকেটটা মনে হয় এই ম্যাচটা খেলতে হবে ফ্রম হিয়ার অন, যদি তারা এই ম্যাচটা আসলে জিততেও চায়। রাইট, আশা করব যে বাংলাদেশ মানে অস্ট্রেলিয়া তাদের লাইফের সর্বোচ্চ মানে সেরা ম্যাচটা এখন খেলে ফেলবে না, এবং আমরা এটাও আশা করতে পারি যে বাংলাদেশ তাদের এখান থেকে, যে আপনি যেটা একবার বলছিলেন যে বাংলাদেশ যদি আত্মতুষ্টিতে ভোগা না শুরু করে আর কি, যেভাবে তারা সিরিয়াস হয়ে গত 3টা দিন খেলেছে সেভাবে যদি তারা খেলতে থাকে, আমার মনে হয় বাংলাদেশ একটা ইতিহাস রচনা করতে যাচ্ছে সেখানে, এবং আমরা সবাই সেটাই আশা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ পারভেজ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এর মাধ্যমে শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। তখন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।